আমার ঘরে কি করছো তুমি? কথাটা শুনে চমকে উঠল মেহেরিন। পিছন ফিরে তাকিয়ে দেখলো দরজার ওপাশে দাঁড়ানো নির্ঝর। মেহেরিন ঔষধের পাতাটা রেখে বলল, ওষুধ খেয়েছেন কিনা দেখতে এসেছিলাম। নির্ঝর ঘরে ঢুকলো। মেহেরিন এগিয়ে গেল তার কাছে। দুজন মুখোমুখি। মেহেরিন শুকনো ঢোক গিল, তারপর হাসি হাসি মুখে বলল, ওই ওষুধটা এখন খেয়ে ফেলবেন, আর এই ওষুধটা ঘুমানোর আগে। নির্ঝরের কানে মেহেরিনের কথা আদৌ ঢুকেছে বলে মনে হলো না। সে এক দৃষ্টিতে তাকিয়েছে মেহেরিনের চোখের দিকে। তার মনে হচ্ছে এই চোখের ভাষা সে পড়তে পারে। মেহেরিনের ডাকে চোখ সরিয়ে ফেলল সে। হঠাৎ চোখ গেল মেহেরিনের গলার কাছে থাকা ক্ষতটার দিকে। নিজের অদ্ভুত ভঙ্গিতে গলার দিকে ইশারা করে বলল, তোমার এটা এখনো সারেনি? সারবে কি? কিছু কি হয়েছে? কেন, তোমার এখানে কি ব্যথা করছে না? মেহেরিন হেসে বলল, না, করছে না। এসব ব্যথার অস্তিত্ব নেই আমার কাছে। তবে মজার একটা বিষয় হলো কিন্তু অর্ণব, আমি যেমনটা করেছিলাম ঠিক তেমনটাই ফেরত পেলাম। মানে? মেহেরিন হেসে কাছে এসে দাঁড়ালো, বলল, আমিও এখানে একজনকে আঘাত করেছিলাম, তাই আমিও সেরকমই পেলাম। কথায় বলে না, মানুষ তার কর্মের ফল ভোগ করবে ঠিকই, ঠিক তেমনই। কিন্তু আপনাকে ভালোবেসে কোন ভুলের মাসুল দিচ্ছি তা বুঝতে পারছি না। কাকে আঘাত করেছিলে তুমি? জানতে চান? নির্ঝর ভ্রু কোচকালো। মেহেরিন তার শার্টের বোতামে হাত দিল। হতভম্ব হয়ে মেহেরিনের হাত ধরে বাধা দিল নির্ঝর। মেহেরিন হেসে তার হাত সরিয়ে বলল, বিশ্বাস করতে পারেন, অন্য কিছু করছি না। একটা জিনিস দেখানোর ইচ্ছে আছে আপনাকে। বলেই শার্টের কয়েকটা বোতাম খুলল। অতঃপর নির্ঝরকে ধরে আয়নার সামনে আনলো। শার্টটা সরিয়ে দিয়ে ঘাড়ের আঘাতটা দেখাতে লাগলো। যদিও আঘাতের অস্তিত্ব জোরালো নয়, তবু বোঝা যাচ্ছে এখানে আঘাত পেয়েছিল নির্ঝর। হাত বোলালো সেই স্থানে। আয়নায় তাকিয়ে দৃষ্টি তার ঘাড়ের কাছে। কিভাবে এই আঘাত লাগলো মনে করতে পারছে না নির্ঝর। মেহেরিন হেসে বলল, আমি করেছিলাম আপনাকে আঘাত? তুমি? কেন? মেহেরিন এসে দাঁড়ালো নির্ঝরের সামনে। কিঞ্চিত হেসে বলল, মনে আছে আপনার সেই দিনের আপনি আমার ঠিক এতটা কাছে এসে দাঁড়িয়েছিলেন, বলতে চেয়েছিলেন কিছু, কিন্তু আমি তা শুনতে অগ্রাহ্য করে কাচের টুকরো ঢুকিয়ে দিয়েছিলাম আপনার গলায়। মনে পড়ে সেই রাতের কথা নির্ঝর? মেহেরিন হাত দিয়ে নির্ঝরের ঘাড় স্পর্শ করে। নির্ঝরের চোখের সামনে ভেসে ওঠে কিছু স্মৃতি। চোখ বন্ধ করে নেয়। শুধু এতটুকু মনে পড়ে, ব্যথায় কুকড়ে হাঁটু গেড়ে বসে পড়ে সে। কোনো একটা মেয়ে রক্ত হাতে দৌড়ে চলে যায়। চোখ মেলে তাকায় নির্ঝর। মেহেরিনকে খুব কাছে দেখতে পায় সে। মুহূর্তেই দূরে সরে যায় সে। অস্বাভাবিক আচরণ করতে থাকে। দম নিতে কষ্ট হয় তার। কিছু একটা হয়েছে বলে ভাবতে থাকে সে। মেহেরিন তার কাছে এসে সামলানোর চেষ্টা করে। নির্ঝর মাথায় হাত রেখে চিৎকার করতে থাকে। তা দেখে মেহেরিন বিচলিত হয়ে বলে, নির্ঝর, আপনাকে এভাবে দেখে কষ্ট হচ্ছে আমার। কি হয়েছে বলেন না আমায়, খুব কি কষ্ট হচ্ছে? নির্ঝর খানিকক্ষণের জন্য থেমে যায়। দম নেওয়ার চেষ্টা করে। অতঃপর মেহেরিনের দিকে ফিরে। মেহেরিনের চোখে অশ্রু ভাসমান। নির্ঝরকে দেখেই জড়িয়ে ধরে সে। অশ্রু গড়িয়ে পড়ে তার। মুখ ফুটে বলে, আপনার কোথায় কষ্ট হচ্ছে নির্ঝর? কি কারণে কষ্ট পাচ্ছেন? মেহু নির্ঝরের মুখের দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞাসা করে, খুব কি কষ্ট হচ্ছে বলুন না। জানতে চাও আমার কষ্টের কারণ? মেহেরিন অশ্রুভরা চোখে তাকিয়ে থাকে। নির্ঝর তাকে একটানে নিজের থেকে সরিয়ে ফেলে। খুব জোরে তার হাত চেপে ধরে। ব্যথায় কুকড়ে ওঠে মেহেরিন। নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। দাঁতে দাঁত চেপে বলে, তুমি আমার কষ্টের কারণ, একমাত্র তুমি। যতবার তোমাকে দেখি ততবার এক অচেনা কষ্ট আমার বুকে এসে বাসা বাঁধে। আমাকে খুব কষ্ট দেয়। সেই কষ্ট আমি সইতে পারি না। নির্ঝর, তাই তুমি আর কখনো আমার সামনে আসবে না। কখনো না, কখনো আর এই ঘরে আসবে না। আমাকে সব সময়ের জন্য একলা ছেড়ে দেবে, বুঝতে পারলে? নির্ঝর, আমার কথাটা একবার শুনুন। বলেই নির্ঝরের গালে হাত রাখে। নির্ঝর তার হাতটা সরিয়ে নেয়। ওকে হাত ধরে ঘর থেকে বের করে দেয়। মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মেহেরিন দরজায় হাত রেখে মেঝেতে বসে পড়ে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বন্ধ করতে না করতেই বুকের মাঝে অজানা এক ব্যথার আবির্ভাব ঘটে। দরজায় হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে নির্ঝরও। বুকে হাত দিয়ে সে ব্যথা কমানোর চেষ্টা করে। এ ব্যথার কোনো ঔষধই নেই তার কাছে। ছোট অর্ণব পুতুল হাতে দূর থেকে দাঁড়িয়ে দেখে মেহেরিনকে কাঁদতে। তার ছোট মন বলছে কিছু একটা হয়েছে মাম্মি আর ড্যাডির মাঝে। আচ্ছা, ড্যাডি কি বকা দিয়েছে মাম্মিকে? কিন্তু কেন বকা দেবে? তার ড্যাডি তো খুব ভালো। দৌড়ে ঘরের ভেতর ঢুকে যায় অর্ণব। আলমারির ভেতরের পুতুল হাতে চুপচাপ বসে থাকে সে। খুব ভয় করছে। মন বলছে বড় কিছু হবে, কিন্তু কি? আজ চতুর্থ দিন। অর্ণব মেহেরিনের সাথে অফিসে চলে গেছে। নির্ঝর একাই বাড়িতে বসে আছে। বাড়িতে বসে থাকতেও ভালো লাগছে না তার। বাইরে বের হওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো সে।
মেহেরিনের ঘরের দরজা খোলা দেখে নির্ঝর উকি দিল ঘরের মাঝে। কেমন একটা চিরচেনা গন্ধ এলো নাকে তার। ঘরের ভেতর পা রাখলো নির্ঝর। পুরো ঘরটা দেখছে সে। হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল কিছু। নির্ঝর শক্ত চোখে তাকিয়ে রইল। নিজেকেই তার সামনে দেখছে সে। তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নির্ঝর তার পিছু পিছু যাচ্ছে। সে হেঁটে ব্যালকনির কাছে গেল। নির্ঝর এসে দাঁড়ালো সেখানে। ভ্রু কুঁচকে গেল তার। মেহেরিন দাঁড়ানো এখানে। পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল সে। নির্ঝর এগিয়ে গেল এসব ছুতে, কিন্তু মুহূর্তেই সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। নির্ঝরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন। সে দ্রুত বেরিয়ে এলো সেখান থেকে। ঘরের ভেতর আসতেই তার মনে হলো পুরো ঘর জুড়ে সে দাঁড়িয়ে আছে। তার মাথা ঘুরছে, অস্থির লাগছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছে। মাথায় অসহ্য যন্ত্রণা। হাঁপিয়ে উঠল নির্ঝর। পড়ে গেল মেঝেতে। অতঃপর আর কিছু মনে নেই তার। চোখ মেলে তাকালো নির্ঝর। এখনো সেই ঘরের মেঝেতে সে। ঘরের চারদিকে তাকিয়ে ঢোক গিলল সে। মাথায় অসহ্য যন্ত্রণা। দাঁড়াতে কষ্ট হচ্ছে তার। তবুও দাঁড়ালো সে। দুলতে দুলতে গেল নির্ঝরের দিকে। না, আর কখনো আসবে না এই ঘরে। এই ঘরে এলেই তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কেমন এক অদ্ভুত অস্থিরতা। সহ্য হয় না নির্ঝরের। কষ্ট হয় তার। নিজের ঘরে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল সে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। শান্ত করার চেষ্টা করছে নিজেকে। কি ছিল এসব? মেহেরিন নামের মেয়েটা যেন তার মাথায় ভর করে আছে। পারছে না তাকে সরাতে। পুরো মাথা জুড়ে এই মেয়েটা। একে ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারছে না সে। সন্ধ্যায় বাসায় ফিরল মেহেরিন। নির্ঝরের এমন অবস্থার মাঝে কিছুতেই অফিসে যেতে রাজি ছিল না সে। গুরুত্বপূর্ণ ছিল বলেই বের হতে হলো তাকে। অর্ণবকে গাড়ি থেকে নামিয়ে দ্রুত রওনা দিল নির্ঝরের ঘরে। তাকে না দেখা অবধি শান্ত হতে পারছে না সে। পুরো ঘর জুড়ে অন্ধকার। গোধূলি লগ্নে লাল আভা এসে পড়েছে মেঝেতে। নির্ঝর শুয়ে আছে নিঃশব্দে। দরজার আড়াল থেকে মেহেরিন দাঁড়িয়ে রইল। নির্ঝর কি ঘুমিয়ে আছে না জেগে? দেখতে ইচ্ছে করলো খুব, কিন্তু ঘরের মাঝে পা রাখার আগেই তা পিছিয়ে নিল। ঘরে ঢুকতে দেখলে যদি নির্ঝর রেগে যায়, তাহলে তার মাথায় যন্ত্রণা বেড়ে যাবে। কষ্ট পাবে সে। মেহেরিন এটা দেখতে চায় না। নির্ঝর যখন ভালো লাগবে নিজে থেকেই বের হবে সে। দীর্ঘশ্বাস ফেলে পিছিয়ে গেল মেহেরিন। অর্ণব দৌড়ে নির্ঝরের ঘরে আসতে নিল। মেহেরিন তাকেও আটকে দিল। নির্ঝর ঘাড় ঘুরিয়ে দরজার দিকে ফিরল। ভেবেছিল মেহেরিন বোধহয় আসবে। না, সে তো এলো না। কিন্তু গাড়ির আওয়াজ শুনেছে সে। তাহলে তাকে দেখতে কেন এলো না সে? নির্ঝর উঠে দাঁড়ালো। অনেকক্ষণ ঘুমিয়েছিল সে। ঘুম থেকে উঠেও বিছানায় শুয়েছিল। দুপুরে কিছু খাওয়া হয়নি তার। শরীর খুব দুর্বল লাগছে তার। ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার কাছে আসলো সে। বাইরে উকি দিয়ে দেখলো অর্ণবকে নিয়ে নিজের ঘরে ঢুকছে মেহেরিন। বিষণ্ণতা আঁকড়ে ধরল তাকে। এ কেমন অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে তাদের মাঝে। মনে হচ্ছে পুরো প্রকৃতি অপেক্ষা করছে তাদের বিচ্ছেদের। দীর্ঘশ্বাস ফেলে আবারও ঘরের দিকে হাঁটা ধরল নির্ঝর। হিসেব গুনতে লাগলো, কিন্তু সময় যেন ওই এক জায়গায় আটকে আছে। বুকের মাঝে তীব্র যন্ত্রণা। এসব কিছুর উপসর্গকে মেহেরিন, কিন্তু কেন? পঞ্চম দিন। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আছে। সময় যতই পেরিয়ে যায় ততই নির্ঝরকে হারানোর ব্যথা আঁকড়ে ধরছে মেহুকে। কি করবে সে? কিছুই বুঝতে পারছে না। নির্ঝর বাড়িতে নেই। বাইরে গেছে অনেকক্ষণ। সেই সকালেই বের হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। নির্ঝরের ফোনের নাম্বারটাও নেই, না হলে কল করা যেত। অর্ণব নেই বাড়িতে। মা এসে নিয়ে গেছে। তাকেও যেতে বলেছিল, কিন্তু মেহেরিন যায়নি। চেয়েছিল তাদের সবাই আজ রাতের খাবার যেন তাদের বাড়িতেই খায়। কিন্তু নির্ঝরের হদিশ পাওয়া গেল না। মেহেরিন বলে দিল নির্ঝরকে নিয়েই আসবে সে। শব্দ করে শ্বাস ফেলল। মুখের কথা কাজে প্রমাণ করা সহজ নয়। ফোন হাতে নিয়ে কল করলো ফরহাদকে। হয়তো সে জানবে নির্ঝরের খবর। ফরহাদের সাথে কথা বলার পর হতাশায় উঠে দাঁড়ালো মেহেরিন। সেও জানে না নির্ঝরের খবর, তবে আশ্বাস দিল তাকে দ্রুতই বাসায় পাঠাবে সে। নির্ঝরের খাটেই বসেছিল এতক্ষণ। উঠে দাঁড়িয়ে দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে লাগলো। স্মৃতি যত আঁকড়ে থাকে ততই তা মানুষকে কষ্ট দেয়। কিন্তু এসব স্মৃতি কি করে ভুলে যাবে সে? নির্ঝরের সাথে কাটানো এক একটা মুহূর্ত অতি মূল্যবান তার কাছে। ল্যাম্পশেডের পাশে ওষুধগুলো পড়ে আছে। নির্ঝরের ওষুধ খাওয়া হয়নি। কে জানে কেমন আছে। ওষুধগুলো খুব দরকারি ছিল। বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। মেহেরিন দ্রুত ঘর থেকে বের হলো। বাইরে বাজ পড়ার আওয়াজ। আজ বৃষ্টি হবে বোধহয়। মেহেরিনের খুব ইচ্ছে করছে নির্ঝরের সাথে বৃষ্টিতে ভিজতে। আজ সারাদিন অনামিকার খোঁজ করছিল নির্ঝর। না, তার আগে বাসায় পায়নি তাকে। কিছুদিন ধরে কেউই নাকি দেখেনি তাকে। ফোনের নাম্বারটাও জোগাড় করতে পারেনি। বিরক্তি চেপে ধরেছে তাকে। রেগে গাড়ি থেকে বের হতে নেবে এই সময় ফরহাদের ফোন। ফোন রিসিভ করে গাড়ি থেকে বের হলো নির্ঝর। বল। কোথায় তুই? বাড়িতে। কোন বাড়িতে? যে বাড়িতে রেখে গেছিস সেখানে আছি। কখন এলি? সারাদিন কোথায় ছিলি? মেহরিন তো তোর চিন্তায় অস্থির। খানিকক্ষণ আগেও আমাকে কল করে বললো তোর খবর নিতে। আচ্ছা নির্ঝর, কি শুরু করেছিস তুই, একটু বলবি? এটা কেমন আচরণ তোর? কথা বলেই যাচ্ছে ফরহাদ। নির্ঝরের চোখ দরজার সামনের দিকে। মেহেরিন দাঁড়িয়ে আছে সেখানে। কোনো কথা ছাড়া ফরহাদের কল কেটে দিল নির্ঝর। ঠান্ডা বাতাস বয়ে গেছে। প্রকৃতি বলে দিচ্ছে বৃষ্টির আগ মুহূর্ত এটা। এই বোধহয় বৃষ্টি নামবে। মেহেরিন হেঁটে বাইরে আসতেই ঝিরিঝিরি বৃষ্টি নামলো। মেহেরিন এগিয়ে নির্ঝরের যত কাছে আসছে ততই বোধহয় বৃষ্টির গতি বাড়ছে। নির্ঝর উপরের আকাশের দিকে তাকালো।
মেহেরিন এখন তার একদম কাছে। মেঘে পুরো আকাশ ঢাকা পড়ে গেছে, তবুও বৃষ্টিতে ভেজা মেহেরিনের মুখখানি দেখতে পারছে সে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। গলার ভারী স্বর তাই প্রমাণ করে দিল। কোথায় ছিলেন সারাদিন? ওষুধ ঠিক মতো খাচ্ছেন না কেন আপনি? নির্ঝর চোয়াল শক্ত করলো, ধার ধার কণ্ঠে বলল, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। বলেই চলে যেতে নিল। মেহেরিন চেঁচিয়ে বলল, তাহলে কে করবে? ওই অনামিকা? নির্ঝর দাঁড়িয়ে গেল, পেছন ফিরে বলল, হ্যাঁ তো, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো আমি অনামিকার সঙ্গে থাকবো, আর তুমি আমার উপর নজর রাখছো। না, রাখছি না। ফরহাদ বলেছে আপনি অনামিকাকে খুঁজছেন। কেন খুঁজছেন তাকে নির্ঝর? কি চান আপনি? কেন করছেন এমনটা? আমি শুধু তোমার থেকে রেহাই পেতে চাই। আমার আর কিচ্ছু সহ্য হচ্ছে না, বারবার আবার দম বন্ধ হয়ে যাচ্ছে। মেহেরিন আবারও কাছে এসে দাঁড়ালো। মেয়েটা এবার সত্যিই কাঁদছে। সত্যি কি তাই? আমার থেকে রেহাই পেতে চান আপনি? কেন? তাহলে কেন এসে বলেছিলেন আমাকে ভালোবাসেন আপনি? আমি তো বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি না। তারপরও আমাকে জোর করেছেন আপনি। কেন করলেন এমনটা? কেন আমাকে এতটা দুর্বল করে দিলেন নিজের প্রতি? কেন কথা দিয়েছিলেন আমাকে ছেড়ে কখনো যাবেন না? বলুন, কেন বলেছিলেন? কথা বলছেন না কেন? এখন এভাবে দাঁড়িয়ে কি দেখছেন আপনি? কথা বলুন। আমার কিচ্ছু মনে নেই। তাহলে মনে করুন না, মনে করুন। মেহেরিন নিঝরের গালে হাত রাখলো, বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মনে করার চেষ্টা করুন। আপনার আমার পুরনো দিনের কথা, আমাদের পুরনো স্মৃতির কথা। নিজের সাথে নিঝরের মাথা টেকালো মেহেরিন। ঘন ঘন শ্বাস নিচ্ছে মেহেরিন, বলে উঠল, মনে করুন নির্ঝর, আমাদের ভালোবাসার কথা। আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন। এসব কি করে মিথ্যা হয় নির্ঝর? বলেছিলেন তো আমি শুধু আপনার মেহু। একবার মেহু বলে ডাকুন আমায়। নিঝর শুকনো ডোক গেল। মেহেরিন তার দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি মেহেরিনের ওষ্ঠজোড়ার দিকে। ঠোঁটজোড়া কাঁপছে মেহেরিনের। মেহেরিন এগিয়ে এসে চুমু খেলো নিঝরের ঠোঁটে। আবেশে চোখ বন্ধ করে নিল নির্ঝর। মেহেরিন নিঝরের গলা জড়িয়ে ধরলো, কানের কাছে ফিসফিসিয়ে বলল, অনুভব করুন নির্ঝর, আপনার অনুভূতিতে আমি ছিলাম। সেখানে শুধুমাত্র আমার বাস ছিল। আপনি কখনো পারেন না তা অন্য কাউকে দিতে, কখনো না। বৃষ্টিতে ভিজছে দুজন। নিঝর চোখ মেলে তাকায়, বলে ওঠে, কোনো অনুভূতি নেই মেহরিন। মেহেরিন থমকে গেল, হতবাক হয়ে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। নির্ঝর তার গলা ছাড়িয়ে দূরে সরে গেল। আবারও বলল, তুমি নেই আমার অনুভূতিতে, আমার কোনো কিছুতেই তোমার অস্তিত্ব নেই। নেই তুমি আমার মাঝে। আমি তোমাকে অনুভব করতে পারছি না। নির্ঝর। আর দাঁড়ালো না নির্ঝর, ছুটে চলে এলো সেখান থেকে। মেহেরিনের বৃষ্টির মাঝেই মেঝেতে বসে পড়ল। তার চোখের অশ্রু মিশে যাচ্ছিল কান্নায়। ঘরে ঢোকার পর মনে হলো নির্ঝরের প্রাণ ফিরে পাচ্ছে। সে মিথ্যে বলেছিল, তার অনুভূতিতে কেউ আছে, কেউ আছে তার অস্তিত্ব জুড়ে। গতকাল স্বপ্নে তাকে দেখেছে নির্ঝর, তবে তার মুখটাই দেখতে পায়নি সে। নির্ঝরের ধারণা সেই স্বপ্নের মেয়েটাই তার অনুভূতি, তবে সেটা মেহেরিন নয়। মেহেরিন হতে পারে না, অন্য কেউ। হ্যাঁ, এটা অন্য কেউ। নীলিমা এই বৃষ্টির মাঝে অপেক্ষা করছে মেহেরিন আর নির্ঝরের। তার ধারণা ছিল তারা আসবে না, তবুও আশা বেঁধেছিল। তবে মনে হচ্ছে ধারণাটাই সত্যি হয়েছে। অর্ণব সোফায় গুটিসুটি মেরে বসে আছে। খেয়াল করছে বাচ্চাটা আগের মতো আর হেসে হেসে কথা বলে না, দুষ্টুমি করে না, কেমন শান্ত হয়েই থাকে। আবারও কি তাহলে আগের মতো হয়ে যাচ্ছে? হৃদয়ন সাহেব অর্ণবকে কোলে করে অনেক গল্প করলেন, নিজের হাতে খাইয়ে দিলেন, এমনকি রাতে নিজের সাথে ঘুমানোর জন্য তার ঘরে নিয়ে গেলেন। অপেক্ষার প্রহর কাটিয়ে নীলিমা ঢুকলো হৃদয়নের ঘরে। হৃদয়নের কোলেই অর্ণব ঘুমিয়ে পড়েছে। নীলিমা বিছানার পাশে বসে বলে, ছেলে মেয়েগুলো এলো না। থাক, মন খারাপ করো না। মন করছি না গো, চিন্তা হচ্ছে কি হবে ওদের। ওদের দুজনের জন্য তো বেচারা অর্ণব কষ্ট পাচ্ছে। জানি না, আক্ষেপ করো না, দেখো ভাগ্য কি বলে। ভাগ্যের আশায় বসে থাকতে পারছি না আমি। যদি ভাগ্য খারাপ কিছু রাখে তখন? না, আমি আর ভাবতে পারছি না। ওরা তো ওরাই, কিন্তু অর্ণব এত কষ্ট করে একটু স্বাভাবিক হচ্ছিল বাচ্চাটা, আর এখন কি করবে বলো? কিছু জানতে চায় না। তুমি মেহরিনকে কল করে বলে দাও অর্ণব আমার কাছে থাকবে। আপাতত যতদিন ওদের মাঝে কিছু ঠিক না হয় ততদিন এখানেই থাকবে। তুমি কাঁদছো? কি করব তাহলে? আমার ছেলে মেয়ে কেউই ভালো নেই। কি হচ্ছে সব? কার দোষ দেবো আমি? তুমি বলো। শান্ত হও, কেঁদো না। সব কিছু তো ঠিকই ছিল, একটা সাজানো সংসার এভাবে ভেঙে গেল। নীলিমা। ফুপিয়ে কেঁদে উঠল নীলিমা। কিছু ঠিক নেই গো, কিছু ঠিক নেই। এই বিলাপের কোনো জবাব দিতে পারল না হৃদয়ন চৌধুরী। সরু অর্ণবের মাথায় হাত বোলাতে লাগলো সে।
পরদিন সকালে ঘুম থেকে উঠেই মেহেরিনের মুখ দেখল নিঝর। নিজের ঘরে তাকে দেখে লাফিয়ে উঠল সে। মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নিঝরের বোধ হলো তার গায়ে শার্ট নেই। দ্রুত বিছানার পাশে থাকা শার্টটা গায়ে দিল সে। বলে উঠল, তুমি এত সকালে এখানে? হ্যাঁ তো, নিজের স্বামীর ঘরেই আছি। বিয়ের পর সব মেয়েরাই এখানে থাকে, আমিও সেখানে আছি। এইসব কি বলছো? মেহেরিন উঠে দাঁড়ালো, কোমরে হাত রেখে বলল, যা বলছি একদম ঠিক বলছি। কিভাবে বলতে পারেন আপনি আপনার মাঝে আমার কোনো অস্তিত্ব নেই? কি ভেবেছিলেন এত সহজে মেনে নেব আমি? মেহেরিন বর্ষা খান এত সহজে হার মানে না, বুঝলেন? আপনার স্মৃতি তো আমি ফিরিয়েই ছাড়ব। ও আচ্ছা, এইভাবে ঝগড়া করে? দরকার পড়লে তাই করব। বলে মেহেরিন গটগট করে হেঁটে চলে গেল। নির্ঝরের মাথার উপর দিয়ে গেল সবকিছু। গতকালই তো এই মেয়েটা এত কাঁদছিল, আর আজ এতটা পরিবর্তন কিভাবে? ফ্রেশ হয়ে নিচে নামলো নির্ঝর। মেহেরিন রান্নাঘরে। নির্ঝর ফোন নিয়ে ধপাস করে সোফায় বসলো। মেহেরিন রান্নাঘর থেকে ডেকে পাঠালো। ফোন থেকে চোখ সরিয়ে বলল, কি হয়েছে? অনেক কিছু, এখানে আসুন বলবো। নির্ঝর উঠে রান্নাঘরে গেল। মেহেরিন তাকে উপর থেকে আটার কৌটোটা নামিয়ে দিতে বলল। এটা না আমার জন্য ডেকেছিলে? অবশ্যই, এটা ওই উপরের তাকে। আমার হাতের লাগাল পাওয়া বেশ কষ্টকর, তাই দয়া করে আপনি একটু নিয়ে দিন আমাকে। নির্ঝর মুখ ভেঙচি কেটে তাকের কাছে এসে দাঁড়ালো। দেখলো অনেক ধরনের ডিব্বা আছে এখানে। সে কনফিউজড হয়ে আবারও পিছন ফিরে মেহেরিনকে জিজ্ঞেস করতে গিয়ে থতমত খেয়ে গেল, কারণ মেহেরিন তার সামনেই এসে দাঁড়িয়েছিল আগে থেকে। মেহেরিন হেসে দেখিয়ে দিল। নির্ঝর মাথা নাড়ালো। আটার ডাব্বাটা নিচে নামিয়ে পিছনে ঘুরতেই মেহেরিনকে খুব কাছে দেখলো। হকচকিয়ে গেল নির্ঝর। মেহেরিন এক পা বাড়িয়ে আরো কাছে এলো। নির্ঝর পেছনে দেয়ালে থাকা সত্ত্বেও আরো পেছনে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলো। মেহেরিন হাসলো, হাত বাড়ালো নির্ঝরের দিকে। নির্ঝর বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। মেহেরিন হেসে তার হাত থেকে ডাব্বাটা নিয়ে চলে গেল। নির্ঝর হাঁপ ছেড়ে বাঁচলো। হঠাৎ করে মেহেরিন আবারও এসে তার সামনে দাঁড়ালো। হেসে বলল, আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি। নির্ঝর ভ্রু কোচকালো। মেহেরিন নির্ঝরের গাল চেপে ধরে হুট করেই তার গালে চুমু খেলো। নির্ঝর চমকে উঠল। ঘটনাটা খুব দ্রুত ঘটায় নির্ঝরের বুঝতে সময় লাগলো। নির্ঝর বাড়ির বাইরে বের হওয়ার জন্য গাড়ি বের করলো। গাড়ি স্টার্ট দিতেই দৌড়ে মেহেরিন এসে দাঁড়ালো সামনে। তাড়াহুড়ো করে গাড়ি ব্রেক করলো নির্ঝর। মেহেরিন হাতে ব্যাগ নিয়ে হেসে দুলতে লাগলো। নির্ঝর রেগে গাড়ি থেকে বের হলো। মরার জন্য সামনে এসছো? মারতে যাব কেন? আপনার সাথে বাইরে যাব। আমার সাথে মানে? মানে এটাই। বলেই সে গাড়ির ভেতর এসে বসলো। গাড়ির জানালা দিয়ে নির্ঝরকে বলল, আসুন ভেতরে আসুন। এই, তুমি আমার গাড়ি করে কেন যাচ্ছ? কারণ আমার গাড়ি রিপেয়ার করতে দিয়েছি তাই। গাড়ি আরো আছে? ড্রাইভার নেই তো। কেন? ছুটি দিয়ে দিয়েছি। বেচারার তো ইচ্ছে করে নিজের বউয়ের সাথে ঘুরতে, তাই না? নির্ঝর ভ্রু কুচকে নিল। মেহেরিন নির্ঝরের থেকে চোখ সরিয়ে নিয়ে মিনমিনিয়ে বলল, সবার পর তো আর আমার বরের মতো না। এই, কি বললে তুমি? বলছি এসে গাড়িতে বসুন, আমার লেট হচ্ছে। নির্ঝর বিরক্তি মুখে এসে বসলো গাড়িতে। মেহেরিন মুচকে হাসলো। গাড়ি স্টার্ট দিল নির্ঝর। মেহেরিন তার দৃষ্টি নির্ঝরের উপর রাখলো। গালে হাত দিয়ে নির্ঝরের দিকেই তাকিয়ে রইল। বিড়বিড় করে বলতে লাগলো, হায়, আমার বরটা কি সুন্দর। বলেই নিজে লজ্জা পেয়ে গেল। দুহাত দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলো। মেহেরিনের এসব পাগলামি নির্ঝরকে বিরক্ত করছে, কিন্তু কিছুই বলতে পারছে না সে। একবার চোখ ফিরে তাকালো মেহেরিনের দিকে। মেহেরিন তাকে চোখ টিপ দিল। নির্ঝর থতমত খেয়ে গেল। হুট করেই গাড়ি থামিয়ে দিল। মেহেরিন বাইরে তাকিয়ে বলল, এই কোথায় গাড়ি থামালেন? সিট বেল্ট বাঁধো। মেহেরিন শুনেও না শোনার ভান করলো। ফোন বের করে টিপতে লাগলো। নির্ঝর আবারও বলল তাকে, কিন্তু সে এবারও নিশ্চুপ। নির্ঝর রেগে গাড়ির হর্ন বাজালো। মেহেরিনের কানে হেডফোন গুঁজলো। নির্ঝর বেশ বিরক্ত। শব্দ করে দম ফেললো সে। পেছন থেকে অন্য গাড়ি হর্ন বাজাচ্ছে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিয়েছে নির্ঝর। মেহেরিনকে আবারও ডাকলো সে, কিন্তু মেহেরিন পাত্তা দিল না। শেষমেশ নির্ঝর রেগে নিজেই তার সিট বেল্ট বাঁধতে নিল। মেহেরিন ফোন নামিয়ে নির্ঝরের দিকে ফিরল। নির্ঝর চোখ ফিরিয়ে নিল। সরাতে যাবে তখনই মেহু চুমু খেল নির্ঝরের গালে। দ্রুত চোখ ফিরিয়ে নিল মেহু। নির্ঝর চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। দ্রুত সরে গিয়ে হাত দিয়ে গাল ডলতে লাগলো। রেগে তাকিয়ে রইল সে। কিছু বলতে যাবে আবারও পেছন থেকে হর্নের আওয়াজ হলো। নির্ঝর রেগে গাড়ি ড্রাইভ করতে লাগলো। মেহেরিন মুখ টিপে হাসতে লাগলো। নির্ঝরকে এভাবে জ্বালাতে বেশ লাগছে তার। অর্ণব বাসায় নেই। মেহেরিনের মনটা ভালো না। আজ 2 দিন হলো অর্ণবকে দেখতে পেল না সে। নির্ঝর সবে বের হওয়ার জন্য গাড়ির চাবি হাতে নিল। ঠিক তৎক্ষণাৎ এসে হাজির হলো মেহেরিন। নির্ঝর তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। মেহেরিন তার পথ আটকালো। নির্ঝর বলল, কি হয়েছে? অর্ণবকে দেখতে যাব, আপনাদের বাড়িও। তাহলে আমি কি করব? দিয়ে আসুন আমাকে। পারবো না, নিচ থেকে চলে যা তুমি। মনে নেই আপনার? আমার গাড়ি নেই।
নির্ঝর বিরক্ত হয়ে দম ছাড়ল। মেহেরিন হেসে তার সামনে দাঁড়িয়ে বলল, মা দেখতে চাইছিলেন আপনাকে, চলুন না। নির্ঝর কিছু না বলে চলে গেল। মেহেরিন হেসে তার পিছন পিছন যেতে লাগলো। গাড়ির আওয়াজ শুনেই দৌড়ে এলো অর্ণব। মেহেরিনকে নামতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো তাকে। নির্ঝরকে নামতে দেখে ড্যাডি ড্যাডি করতে করতে কোলে চড়লো তার, চুমু খেলো নির্ঝরের গালে। নির্ঝর হেসে তার মাথায় হাত বোলালো। মেহেরিন আর নির্ঝরকে দেখে খুব খুশি হলো নীলিমা। তাদের একসাথে ঘরে নিয়ে গেল সে। নির্ঝরের সেদিন আর বের হওয়া হলো না। পুরোটা দিন কাটালো অর্ণবের সাথে। যদিও নির্ঝর চেয়েছিল বাইরে এসে অনামিকার খোঁজ করতে, কিন্তু তা সম্ভব হলো না তার। তবে অর্ণবের সাথে ভালো সময় কাটালো সে। অর্ণবও বেজায় খুশি এতদিন পর নির্ঝরকে পেয়ে। মেহেরিনের নিত্য নতুন কাণ্ড কারখানা অতিষ্ঠ করছে নির্ঝরকে। সে কিছুই ঠিকমতো করছে না। মেহেরিন প্রতিদিন এসেই তাকে জ্বালায়। এমনকি সে ঘুমিয়ে গেলে মাঝরাতে এসে তার পাশে বসে থাকে। একদিন নির্ঝর ধরে ফেলেছিল তাকে, তখন ঘর থেকে বের করে দেয়। একই কাজ আবারও করেছে মেহেরিন। আজ করেছে মেহেরিন। নির্ঝর ঘুমো ঘুমো চোখে উঠে মেহেরিনকে দেখতে পেল। তার মেজাজ গেল বিগড়ে। মেহেরিনকে কিছু বলতে নেবে খেয়াল করলো মেহেরিন ঘুমিয়ে আছে। মেঝেতে বসে খাটে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে সে। নির্ঝর উঠে বসলো। মেয়েটার পাগলামি বেড়ে যাচ্ছে দিন দিন। এমন হতে থাকলে কিভাবে চলবে? নির্ঝরের মাথায় কিছুই ঢুকলো না। উঠে বসলো সে। মাথা নুইয়ে মেহেরিনকে দেখতে থাকলো সে। এতটা গভীর ঘুম কি তার? হঠাৎ কি এক অদ্ভুত ইচ্ছে করলো তার। মেহেরিনের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য হাত উঠালো সে। হাতটা মাথায় নেওয়া অব্দি তো ঠিক ছিল, কিন্তু মুহূর্তেই সেই হাত উঠিয়ে নিল সে। বিছানা ছেড়ে উঠে আসলো। এসে ব্যালকনির কাছে দাঁড়ালো। আকাশের দিকে তাকালো সে। শেষ রাতে ঘুম ভেঙে গেছে তার। পরপর কয়েকদিন এমনটা হচ্ছে তার সাথে। এর কারণ তার স্বপ্নে প্রতিদিনই একটা মেয়েকে দেখতে পায় সে। তবে এখন অব্দি তার মুখটা দেখতে পায়নি সে। তবে মেয়েটার হাত ধরে তাকে বলা কয়েকটা কথা এখনো তার মনে আছে। মেয়েটাকে বলেছিল তাকেই সারা জীবন ভালোবাসবে সে, কখনো ছেড়ে যাবে না, সারা জীবন আগলে রাখবে। কিন্তু কে এই মেয়েটা? প্রতিদিনই স্বপ্নটার সমাপ্তি এখান অব্দি হয়। অতঃপর মেয়েটার মুখ দেখার আগেই স্বপ্নটা ভেঙে যায় তার। এসব কি হচ্ছে তার সাথে বুঝতে পারছে না সে। এক হচ্ছে তার ধোঁয়াশা অতীত, আর এক হচ্ছে তার বাস্তব। দুটোই গুলিয়ে ফেলছে সে। চোখ বন্ধ করে নেয় নির্ঝর। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলল। চোখ মেলতেই মনে হলো কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। তাকে না ছুঁয়ে নির্ঝর বলে ফেলতে পারলো এটা মেহেরিন। তার ছোঁয়া এতদিনে চিনে গেছে সে। মেহেরিন পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তার হাত জোড়া রেখেছে নির্ঝরের পেটে। নির্ঝর তার হাত ছাড়িয়ে নেওয়ার আগে মেহেরিন বলে উঠল, আপনার শরীর কি ভালো না? ঠিক আছে আমি। তবে উঠে পড়লেন যে, দুঃস্বপ্ন দেখেছেন কি? নির্ঝর হাত ছাড়ালো। মেহেরিন বলে উঠল, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বলেই নির্ঝর যেতে নিল, কিন্তু থেমে গেল। আকাশের দিকে তাকিয়ে বলল, আরেকটা দিনের সূচনা হয়ে গেছে, তবে আর 2 দিন। এরপর থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার। আর দাঁড়ালো না সে। হনহন করে হেঁটে ঘরে চলে গেল সে। মেহেরিনের কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু তা আর বলতে পারলো না সে। তাকে কি বলবে সে? এই মানুষটাকে যে অনেক ভালোবাসে সে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, নিঝর, আপনার প্রতি আমার ভালোবাসা এ আকাশ সমান। আমি জানি আপনিও আমাকে ঠিক ততটাই ভালোবাসেন। কোনো খুঁত তো ছিল না আমাদের এই ভালোবাসার মাঝে। তবে কেন এমনটা হলো? আমি যে আপনাকে খুব ভালোবাসি নির্ঝর, খুব। চোখ বন্ধ করে নিল মেহেরিন। দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো তার চোখ থেকে। নিজেরও অস্বস্তি লাগছে। বিছানার কাছে আসার আগেই বুকের ব্যথায় পড়ে যেতে নিল সে। আঁকড়ে ধরলো বিছানার চাদর। হাঁটু গেড়ে বসে পড়লো সে। বুকের মাঝে হাত দিয়ে সে ব্যথা নিবারণ করার চেষ্টা করলো সে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। তবে কিছুতেই যেন কিছু হচ্ছে না। ঘরে ব্যথায় ছটফট করছে নির্ঝর। আর ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছে মেহেরিন। দুটো ভালোবাসার মানুষ আজ কাছে থেকেও বড্ড দূরে। ভালো নেই কেউই। একজনকে কষ্ট দিয়ে অন্যজনের সেই কষ্ট পেতে দীর্ঘ সময় লাগছে না, কিন্তু তবুও এই দূরত্ব। তবে এই দূরত্ব কি মুছবে না? সারাদিন ঘর থেকে বের হয়নি নির্ঝর। সকালে ব্রেকফাস্ট নিয়ে এসেও ফিরে গেছে মেহেরিন। খাওয়া তারও হয়নি। ঘরে এসে বিছানায় বসলো সে। মন ছটফট করছে তার। আর তো সবে 2 দিন। এরপর থেকেই কি সব আলাদা হয়ে যাবে? মেহেরিন উঠে দাঁড়ালো। পায়চারি করছে সে। কিছুই ভালো লাগছে না তার। হঠাৎ কি মনে করে যেন আলমারি খুললো সে। অনেকক্ষণ ধরে কিছু খুঁজতে লাগলো পাগলের মতো। অবশেষে তা পেয়েও গেল। বিকেলের দিকে বের হলো নির্ঝর। খুব খিদে পেয়েছে তার। তৈরি হয়ে ঘর থেকে বের হলো সে। রান্নাঘরে একটা মেয়েকে দেখে থমকে গেল সে। কেই রমণী? যদিও নির্ঝর তাকে পিছন থেকে দেখছিল, তবে সে হলপ করতে পারে না এই মেয়েটা বাড়ির না তো। কারণ মেয়েটার পরনে একটা শাড়ি। নির্ঝর আজ অব্দি এই বাড়িতে কোনো মেয়েকে শাড়ি বেশে দেখেনি। কেমন অদ্ভুত লাগছে তার। সিঁড়ি বেয়ে নিচে নামলো সে। রান্নাঘরের কাছটায় আসতেই পেছন ঘুরলো সে রমণী। তাকে দেখে নির্ঝরের চক্ষু চড়ক গাছ। এ তো মেহেরিন। শাড়ি পরায় তাকে দেখতে একটু অন্যরকম লাগছে, তবে সুন্দর লাগছে। মেহেরিনের মুখে স্নিগ্ধ হাসি।
এই হাসি দেখলে মাঝে মাঝে অবাক হয় নির্ঝর। সবসময় হাসি মুখে থাকতে কি করে পারে এই মেয়েটা? এত অপমানের পরও নির্ঝরের সামনে সবসময় হেসে হেসে থাকে। বিরিয়ানির ঘ্রাণ পাচ্ছে অনেকক্ষণ ধরে। মেহরিন থালা হাতে সাজিয়ে নিয়ে এলো নির্ঝরের কাছে। নির্ঝর ঢোক গেল। মেহরিন টেবিলে থালা রেখে নির্ঝরের হাত ধরে বসালো তাকে। বলে উঠল, খেয়ে দেখুন কেমন হয়েছে। আপনার তো খুব পছন্দ। সারাদিনে এখনো কিছু খাওয়া হয়নি, বেশ খিদেও তো লেগেছে আপনার। নির্ঝর চোখ সরালো মেহরিনের থেকে। বিরিয়ানি মুখে দিল। স্বাদটা পরিচিত লাগছে। মেহরিন গালে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলো, ভালো হয়েছে খেতে? নির্ঝর মাথা নাড়ালো। মেহরিন নির্ঝরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নির্ঝর খেলো না, উঠে দাঁড়িয়ে গেল। মেহরিনও দাঁড়ালো সাথে সাথে। নির্ঝর পানি খেয়ে হেঁটে চলে আসতে নিল। মেহরিন পেছন থেকে বলল, না খেয়ে চলে যাচ্ছেন যে? না, খিদে নেই আমার। মেহরিন হেঁটে নির্ঝরের সামনে এসে দাঁড়ালো। শীতল গলায় বলল, আমার রাগ খাবারের উপর দেখাবেন না। আমি রাগ দেখাচ্ছি না, কিন্তু খেতে ইচ্ছে করছে না। কেন, শরীর কি খারাপ লাগছে? না। বলেই পাশ কাটিয়ে চলে আসতে নিল। মেহরিন পেছন থেকে বলল, নির্ঝর, আজ কিন্তু আমি শাড়ি পরেছি। তো তো কিছু না, প্রথমবার শাড়ি পরেছি। আর আপনি জানেন কি? বলেই পেছন ফিরল নির্ঝর। মেহরিন হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। নির্ঝরের গলা জড়িয়ে বলল, শাড়িটা আপনি দিয়েছিলেন। জানেন, কেউ প্রথমবার আমার শাড়ি গিফট করেছিল। মনে পড়ে আপনার নির্ঝর? নির্ঝরের দম বন্ধ হবার উপক্রম। মেহরিন চুলে কেমন যেন এক শিহরণ বয়ে যায়। সে মেহরিনের হাত ছাড়িয়ে বলল, না। বারবার না বলে ক্লান্ত হন না? কি বলতে চাও তুমি? নির্ঝর, আপনি চেষ্টা করছেন না। কিসের চেষ্টা করব? কি হয়েছে? আপনি বুঝতে পারছেন না নির্ঝর, নাকি বুঝেও না বুঝার ভান করছেন? মেহরিন, কি বলতে চাও তুমি? অনেক কিছু, তবে তা শোনার সময় কি আছে আপনার কাছে? আপনি তো পাগলের মতো খুঁজে যাচ্ছেন অনামিকাকে। তুমি আমাকে ফলো করছো? নিজের স্বামীকে করতে দোষ কি? বলেই দীর্ঘশ্বাস ফেলল মেহরিন। তার চোখের কোণে পানি চিকচিক করছে। ঢোক গিলে বলল, কি খুঁজছেন অনামিকার মাঝে? আমাকে কি পাবেন তার মাঝে? আমি তো তোমাকে খুঁজছি না। আমাকেই খুঁজছেন, তবে বুঝতে পারছেন না সেটা আমি। কিন্তু একদিন ঠিকই বুঝবেন, যখন আমাকে আর পাবেন না। বাজে কথা রাখো। আচ্ছা, আর বলছি না। ফোন নাম্বার দিন আপনার। কেন? অনামিকার ঠিকানা দিচ্ছি আপনাকে, দেখা করে আসুন। আমি নিজেই তাকে খুঁজে নিতে পারবো। আচ্ছা, নিন তাহলে। তুমি আমাকে তাচ্ছিল্য করছো? এত সাহস কোথায় নির্ঝর? মেহরিন, দেখো, আমি তোমাকে একটা কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছি যে আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমি ক্লান্ত না নির্ঝর। আমি বারবার বলতে পারবো আমি আপনাকে ভালোবাসি। তাহলে আমিও বলছি আমি ভালোবাসি না তোমায়। তাই আমার পিছু আর আমার থেকে কিছু পাওয়ার আশা দুটোই বাদ দাও। কিচ্ছু আবার নয়। আর হ্যাঁ, এসব শাড়ি টাড়ি দেখে আমার কিচ্ছু করতে পারবে না তুমি। এই শাড়ি খুলে ফেলো। আমি জানি আমি এটা তোমায় দিইনি, আর এই শাড়িতে তোমাকে বিশ্রী লাগছে। মেহরিন হাসলো। নির্ঝরের চোখের দিকে তাকিয়ে বলল, তবে আপনার চোখ কেন বলছে আমাকে আজ খুব সুন্দর লাগছে? নির্ঝর চোয়াল শক্ত করে বলল, আমার চোখে তুমি যা দেখছো এটা তোমার কল্পনা ছাড়ার কিছুই না, কারণ তুমি এটাই দেখতে চাইছো, আর এটা সত্যি না। আর হ্যাঁ, এটা শুনে রাখো, আমি কখনোই তোমাকে খুঁজছি না। আমার সেই ভালোবাসার মানুষই কখনোই তুমি হতে পারো না, এটা আমি জানি। এটা কি আপনার মন বলছে না আপনি? আমি বলছি। বলেই নির্ঝর বের হয়ে যায়। মেহরিন তার অশ্রু বাদ দিয়ে তাকিয়ে থাকে নির্ঝরে চলে যাবার দিকে। সারাদিন বাগানে বসে কাটিয়ে দিল মেহরিন। পরনে এখনো সেই শাড়ি। রাত হয়ে গেছে অনেকক্ষণ, তবুও কিসের অপেক্ষা তার? নির্ঝর এসেছে বোধহয়, গাড়ির আওয়াজ পেয়ে এসেছে। হয়তো এখন ঘরে বসে আছে। অনামিকাকে আজও খুঁজে পায়নি সে। তাকে খুঁজে হয়তো বেশ ক্লান্ত সে। গাড়ির আওয়াজ আসলো হঠাৎ করে। এখন কে এসেছে? মেহরিনের ফোন বেজে উঠল। নীরব কল করেছে। তবে কি নীরব এসেছে? মেহরিন কল রিসিভ করে বলল। নীরব ছুটে এলো বাগানে, কারণ মেহরিনের গলা ভারী ভারী লাগছে। মনে হলো মেহরিন কাঁদছে। নীরবকে দেখে দাঁড়িয়ে গেল মেহরিন। নীরব তাকিয়ে দেখলো মেহরিনের মুখের হাসি। নিঃশ্বাস ফেলল সে। মেহরিনের হাত ধরে বলল, হাত এত ঠান্ডা কেন তোর? অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, তাই হয়তো। তুই ঠিক আছিস মেহু? মেহরিন মাথা নেড়ে হ্যাঁ বললেও মুখ ফুটে বলল, না, একদম না। আমি একদম ঠিক নেই রে নীরব। আমি আবার ভুল করেছি। দ্বিতীয়বার ভালোবাসার সিদ্ধান্ত একদম ভুল ছিল আমার মোটেও উচিত হয়নি। আমি যে অভাগী, সুখ সহ্য হয় না আমার।
এত কিছু জানার পরেও নিজেই জেনে শুনে আগুনে পা দিয়েছি, তাই এখন জ্বলে পড়ে যাচ্ছি আমি। বলতে বলতে কেঁদে উঠল মেহেরিন। নীরব কি বলে সান্ত্বনা দেবে তা বুঝে উঠতে পারল না। সে এসে জড়িয়ে ধরল মেহেরিনকে। কারো আশ্রয় পেয়ে কষ্টটা যেন আরও তীব্র হয়ে গেল। মেহেরিন মাথা ঠেকিয়ে দিল নীরবের কাঁধে। নির্ঝর গাড়ির আওয়াজ পেয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিচ থেকে দাঁড়িয়ে দেখলো নীরব জড়িয়ে ধরে আছে মেহেরিনকে। নির্ঝর শুধু তাকিয়ে রইল। কেন জানি বেশ কষ্ট হচ্ছে তার। নীরবকে মেহেরিনের পাশে সহ্য হয় না তার। মুহূর্তে মনে পড়ল মেহেরিনকে ভালোবাসে না সে। তবে এইসব কি ভাবছে? না, এসব ভাবা যাবে না। নির্ঝর হেঁটে চলে এলো ঘরের মধ্যে।